আকুল করা জন্মভূমি তোমারে মাটির কোলে জন্ম নেনে ধন্য হলাম আমি। ও আমার স্বপ্ন ধারা আকুল করা জন্মভূমি তোমারে মাটির কোলে জন্ম নেনে ধন্য হলাম আমি। ও আমার স্বপ্ন ধারা আকুল করা জন্মভূমি তোমার ওই রক্ত রাঙা সন্ধ্যা বেলা ক্লান্ত আকাশ, তোমার ওই আগুন মাখা সকাল বেলা তৃপ্ত অহংকার, আমার এই কবিতানের কানে কানে আজকে যেন বলে হে মাটি আমার জনম কালের পুণ্যভূমি। তোমার এই মাটির কোলে জন্ম নিয়ে ধন্য হলাম আমি। ও আমার স্বপ্ন ধারা আকুল করা জন্মভূমি তোমারে সরঋতুর সররূপের ঝলমল আমার অন্ধ চোখে জ্বালিয়ে দিল কি দিয়ালো। তোমারে সরঋতুর সররূপের ঝলমল আমার অন্ধ চোখে জ্বালিয়ে দিল কি দিয়ালো। তোমার ওই বৃষ্টি ধোয়া সবুজ পাতা মুখর কত পাতা, তোমার ওই মুক্ত কেশি বৈশাখিনী উদাস আকুলতা, তোমার ওই বৃষ্টি ধোয়া সবুজ পাতা মুখর কত পাতা, তোমার ওই মুক্ত কেশি বৈশাখিনী উদাস আকুলতা, আমার এই কবিতানের কানে কানে আজকে যেন বলে এই মাটি আমার জনম কালের পুণ্যভূমি। তোমার এই মাটির কোলে জন্ম নাম আমি। ও আমার স্বপ্ন ধারা আকুল করা জন্মভূমি। আবার সারাটা জীবন তো তোমার এই দেশ দেশ করে জেলখানাতে কাটলো, বেরিয়ে আসতে আসতে আবার শুরু করেছো। পাগল, এটাই তো আমার জীবন। শোন, সাথী আর বিথিকে ডাকতো, কাল 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে যেতে হবে না? ডাক ডাক ওদের। হয়েছে, নাও খাও। হ্যাঁ রে বিথি, বিয়ের পরেও কি তোকে আমি শ্বশুরবাড়িতে গিয়ে রোজ রোজ খাইয়ে আসবো নাকি? হ্যাঁ আসবি বই কি, হয় তুই গিয়ে খাইয়ে আসবি, না হয় আমি এসে খেয়ে যাবো। জানিস আপা, বিয়ের পরে না আমি তোকে ছাড়া একা থাকতে পারবো না রে। আচ্ছা, আমাদের দুজনের যদি একই বাড়িতে বিয়ে হয় তাহলে খুব মজা হয়, তাই না? না, এই বিচিটাকে নিয়ে আর পারলাম না। কেন কেন নিজে হাতে খেতে মজা লাগে না? এত বড় হয়েছে তবু অভ্যেসটা কেন? ওই দেখ, আমার কথা শুনলেই ঠিক ঠিক করে আসে। এরা আমাকে জ্বালিয়ে খেলো। ওসব রেখে এবার ওদিকে চলো, ডাকছে। কেন? আবার আবার সেই সব শুরু করেছে। কাল সকালে কি কি যেন করবে সেজন্য ডাকছে। আয় না। শোন, এদিকে আয়। কাল 21শে ফেব্রুয়ারি মনে আছে তো? ভোর রাতে উঠতে হবে, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখিস। আমরা সবাই একসঙ্গে প্রভাত ফেরিতে যাবো। ওই দেখো, যেটা তুমি যাও, ওরা যাবে কেন? শুধু ওরা না, তোকেও যেতে হবে। বিথি, এদিকে আয় তো। প্রভাত ফেরি গানটা একবার ধর তো দেখি, তোর মনে আছে কিনা?
একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? তোমাকে খুঁজছিলাম। তোমার সঙ্গে কেউ আসেনি? ভাইয়া আর আপা এসেছে। ওরা কোথায়? ওদের সঙ্গে তো তুমি আমায় আলাপ করে দিলে না বিথি। আরে না না, এখন না, আরো পরে। ভাইয়া না ভীষণ চালাক, সব বুঝে ফেলবে। কতদিন আর এভাবে লুকিয়ে লুকিয়ে রাখবে? আগে পাশ করে বেরোয়, তারপরে একদিন তো জানাতেই হবে। আচ্ছা তাহলে চলি, কেমন? শোনো, কাল ক্লাসে আসছো তো? আসবো। আর কিছু বলবে? না। তাহলে চলি।
হয়েছিল? আজকে 21শে ফেব্রুয়ারি তো, তাই প্রভাত ফেরিতে গিয়েছিলাম। 21শে ফেব্রুয়ারি? সেটা আবার কি? 21শে ফেব্রুয়ারি কি তুই জানিস না বুঝি? জানার আমার প্রয়োজন নেই। অসভ্যদের মতো খালি পায়ে সারা রাস্তা তাদিন তাদিন করে নেচে বেড়ানো হয়েছে না? জানি সেগুলো আমি পছন্দ করি না, তবু কেন গিয়েছিলি? আর কোনোদিন গেলে লেখাপড়া বন্ধ হয়ে যাবে, মনে থাকে জানো। এজন্য কি তোদের এই সংসারে রাখা হয়েছে? আজ দুধ পুড়বে, কাল বেয়ালে মাছ খাবে, পরশু ভাঙবে পেয়ালা, পরশু করবে চুরি, যত সব। দেখি এক সেট তেল দুদিনেই শেষ। বেশি খরচের ভয়ে যে বাড়িতে রাত 8টার পরে বাতি জ্বলে না, যে সংসারে এক ফোঁটা চিনি একটা পিঁপড়ে পর্যন্ত খেতে পারে না, সে সংসারে এমন চাকর বাকরের দরকার নেই। এই দুধ আর তেলের দাম তোমাদের বেতন থেকে কাটা যাবে। এই গ্লাস কে এনেছে এখানে? 100 দিন বলেছি না এই গ্লাস আমার ঘর থেকে কেউ বের করবি না। আর কোনোদিন এটা ছুঁয়েছিস তো হাত কেটে দেবো বলে দিলাম। খাঁচা ভাঙবো আমি কেমন করে, খাঁচা ভাঙবো আমি কেমন করে, খাঁচা ভাঙবো আমি। বাঁশি বাজছে, তার বাজবে দিন ডা 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 ডাও ডা ডাও ডা ডা ডাও ডা ডাও ডা ডাও। দিকে দিকে বাজলো যখন শিকল ভাঙার গান, আমি তখন চোরের মতো হুজুর হুজুর করায় রত, আমি তখন চোরের মতো হুজুর হুজুর করায় রত। চাচা আপন বাঁচা বলে বাঁচিয়েছে প্রাণ, আসলে ভাই একা একা বাঁচার নামে আছি মরে। খাঁচা ভাঙবো আমি কেমন করে, খাঁচা ভাঙবো আমি কেমন করে, খাঁচা ভাঙবো আমি। কি আমি আবার ভাবছিলাম কি, ছাদের উপর বসে গান গাইলে তোমার সংসারে কোনো ডিস্টার্ব হবে না। তার মানে ছাদের উপর এসে গান গেয়ে আশেপাশের লোকদের জানাতে চাও যে বউয়ের যন্ত্রণায় ঘরে বসে গান গাইতে পারো না, তাই না? না, তা হবে কেন? তোমাকে তো কতবারই বলেছি যে গানটাকে আমি বড় ভালোবাসি, তাই মাঝে মাঝে একটু একটু। না, এতবার হারমোনিয়াম তবলা ভেঙে দেবার পরও কি তুমি বুঝতে পারছো না যে সংসারে গান গাওয়া চলবে না? কিন্তু গানটা মানে আমি দিন রাত যদি গাইয়ে থাকবে তাহলে মুক্তারি পাস করেছো কেন? তা তো করেছি, কিন্তু কেস টেস্ট তো তেমন পাচ্ছে না। কেন পাচ্ছ না? লেখাপড়া করে পাস করনি নাকি নকল করে পাস করেছো? না না, নকল করব কেন? তবে কথা হচ্ছে কি জানো, ওই কোর্টে দাঁড়িয়ে রোজ রোজ 101টা মিথ্যে কথা বলতে আমার তেমন ভালো লাগে না। কি আমার সত্যবান পুরুষ রে, মিথ্যে কথা বলতে যখন এতই বাধে তখন সংসারে বসে বসে আমার ভাইয়ের রোজগার খেতে লজ্জা করে না? আমার ভাই যখন অ্যাডভোকেট তখন তার মুহুরিগিরি করলেই তো পারো। হয় কাল থেকে মুহুরিগিরি করবে, না হয় সারাদিন বটতলায় গিয়ে দাঁড়িয়ে থাকবে মক্কেলের জন্য, গান গাইতে পারবে না। কি ব্যাপার, তুই শেষ পর্যন্ত সিগারেট ধরেছিস? আজকে সিগারেট, কালকে মদ, আরেকদিন হয়তো দেখবো তাসের আড্ডা। পেছনে কি তোদের পেছনে এতটা বছর নষ্ট করলাম? না মানে আপা, ব্যাপারটা হচ্ছে কাল থেকে যেন সিগারেট খেতে না দেখি। যাই কর না কেন সাহেব, জীবনে বহুত রকম বউ দেখলাম, মগর এইরকম মিলিটারি মেজাজের বউ দেখিনি। কইতে যায় জুটলোই তো আপনার চোখ দিলে। ঘটক বেটার জন্যই তো আমার আজকে এই অবস্থা। বেটাকে বলেছিলাম সংসার সুখের হয় রমণীর গুণে জাতীয় একটা বঙ্গ নারী। না, বেটাকে আমি ছাড়বো না। আমি ফৌজদারি মোক্তার, বেটাকে আমি 420 ধারায় ফেলে জেলে ঢুকিয়ে ছাড়বো। আমি জানি জানি তুমি ফৌজদারি মোক্তার,
শুধু 420 কেন, 840 হাতও ফেলতে পারো। কিন্তু কেন 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 দুনিয়াতে এত মেয়ে থাকতে ওই লেফট রাইট করা মিলিটারি মেয়েটাকে আমার বউ বানালে কেন? তা বউ যদি তোমার লেফট রাইট করে থাকে তাতে আমার দোষ কি শুনি? বিয়ের রাতে বিড়াল মেরেছিলে? না না তো। বিড়াল মারনি? ব্যাস, এখন সারাটি জীবন বউয়ের আঁচল ধরে মেউ মেউ করতে হবে। আমার কি দোষ? কিন্তু আমি তো তোমার কাছে সংসার সুখের হয় রমণীর গুণে জাতীয়। আমি একটা জাতা ঘটক নয়, ওই ব্যাকডেটেড থেকে আপ টু ডেট ঘটনা। এই যে সব দেখছো, সবারই ব্যাপারে আমার ঘটকালি একেবারে পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। কিন্তু তোমার ব্যাপারে মিলল না কেন ঠিক বুঝতে পারছি না তো। শোনো, তোমাদের বাড়িতে মেম্বার কতজন? ওই তো আমি, 2 শালা আর ওই মানে আমার বউ। ও, বাড়িতে একটা মাত্র মেয়ে লোক, সেই জন্যই তো পয়েন্টে পয়েন্টে মিলছে না। কথাই বলে না, 1 মেয়েতে রাজত্বী, 2 মেয়েতে ঝগড়া, আর 3 মেয়েতে হাট বাজার। মেয়ে যখন একটা, তখন তো সেই লেফট রাইট করবেই। তাহলে উপায়? উপায় ওই একটাই, বাড়িতে আর একটা মেয়েকে নেবার ব্যবস্থা করো। মানে ওই যে চাবির গোছা আছে না, ওইটি হস্তান্তরের আয়োজন করো। তার মানে তুমি আমাকে আরেকটা বিয়ে করতে বলছো? এমনিতেই এক বউর যন্ত্রণায় অস্থির, তার উপর বাড়িতে আরেকটারে তো ভূমিকম্প হয়ে যাবে। আহা, তুমি কেন বিয়ে করবে? তোমার ওই বড় শালকটাকে যদি। ওরে বাবা, আমার বড় শালা, সে তো তার বোনের হুকুম ছাড়া চোরে কোথাও ফেলে না। আরে শোনো, আমার হাতে একটা মেয়ে আছে, একেবারে তুলোর মতন নরম, মানে বংশ ভালো, আর যা চেহারা তোমার ওই শালার পছন্দ না হয়েই পারে না। তারপরে দেখো না নরমে আর গরমে কি হয়। এই যে মেয়েটার ছবি। আরে ছবি দিয়ে কি হবে? হবে না, হবে না। বড় শালা আমার কোনো মতেই রাজি হবে না। আর আমার বোন যদি টের পায়, তাহলে তো বাড়িতে আগুন লেগে যাবে। জোয়ান ছেলে, বোনকে যতই ভয় করুক না কেন, মনের মতন একটা মেয়ে পেলে সব ভুলে যাবে। কিন্তু একটা কথা, যেমন করেই হোক ছেলের একটা ফটো আমাকে দিতেই হবে। কিন্তু কিন্তু কি, তুমি হলে ফৌজদারি মোক্তার, তোমার ওই মোক্তারির প্যাঁচ মেরে কোন রকমের বিয়েটা করিয়ে দাও। বিয়ে? তোমার মাথা খারাপ আছে তোলা ভাই? আপার অনুমতি ছাড়া? বিয়েটা তো অনেক পরের কথা, ছবিটা দেখতে তোর দোষ নেই। দেখো দেখো দেখো, লোকে একটা মেয়ের ছবি দেখতে পারে না, না? দেখো দেখো দেখো, পছন্দ হয় কিনা দেখো, তারপর যা করবো সব আমি করব। দরকার হলে তোমাকে দিয়ে আমার মুক্তারি জীবনটা স্টার্ট করবো। নাও দেখো দেখো দেখো। মেয়েটা ভারী সুন্দর দেখতে, তাই না? কি হচ্ছে ওখানে? দেখো কেন বিছানাটা কি করে রেখেছে, দেখো। সব সব ঠিক করে দিই। মেয়েটি কে? তোমার সঙ্গে কদিনের পরিচয়? পরিচয়? আমি এই জীবনে দেখিনি তাকে। কোথায় থাকে? বড় আপ টু ডেট লয়ার, সচ্চরিত্র, মেধাবী, সুপুরুষ, মানে ভালো ছেলে বলতে যা বোঝায় তার সঙ্গে পয়েন্টে পয়েন্ট আছে। ছেলেটাকে দেখতে হবে। তা তো নিশ্চয়ই, মানে আমি চাইছিলাম কি যত তাড়াতাড়ি হয় ততই ভালো। মানে আপনার তো আবার কোনো ঠিক ঠিকানা নেই, আজ ঘরে আছেন তো কাল জেলখানায়। আচ্ছা আনোয়ার সাহেব, এই যে সারাতে জীবন দেশ দেশ করে চিৎকার, নিজের যা ছিল তাও তো বিলিয়ে দিলেন। কি পেয়েছি আর কি দিয়েছি তার হিসেব করতে গেলে তো আর দেশকে ভালোবাসা না। দেশকে ভালোবাসতে হয় নিঃস্বার্থ ভাবে। দেনা পাওনার হিসেব নিয়ে যারা ব্যস্ত থাকে তা সর্বনাশ করছে। ওই দেখো কার মধ্যে আবার কি শুরু করলে। একটা বিয়ের ঘর এসেছে, ভালো মন্দ জানবে শুনবে, তা না ওই দেশ, দেশের কথা, দাবি দেওয়ার কথা, এই করে করে তো নিজের বিয়েটাও হলো না। তুই কেন বুঝিস না মধু যে এটাই আমাদের জীবন? অভাব অনটনের সঙ্গে যুদ্ধ করতে করতে জীবনটা যেখানে ক্লান্ত, সেখানে বিয়ের কথাটা ভাবাটাই তো অন্যায়। হয়েছে, অত সব নম্বর নম্বর কথা আমাকে বলো না, আমি বুঝি না। এখন কি করবে তাই বলো।
ঠিক আছে, ছেলেটাকে একদিন নিয়ে আসুক, আলাপ করে দেখি। ওই দেখো, এই সময় আমার কোথায় বেরোচ্ছ? একটা মিটিং আছে। মিটিং নেই, থাকো গে। আপনি কিন্তু ছেলেটাকে নিয়ে আসবে। নিশ্চয়ই, পয়েন্টে পয়েন্টে আনবো। কই দেখি দেখি, দে না দেখি। দেখাবো না, আগে কি দিবি বল। দেখ, ভালো হবে না বলছি। কি হলো? আরে ফোন নিয়ে ওই দেখো, ওই দেখো। কি হলো? কি হয়েছে তোদের? দেখ দেখি, ভালো হচ্ছে না কিন্তু। আমি তোকে দুধটা তার মুখে তুলে খাওয়াবো। আরে এটা হামলা ভাঙবি। তাই দেখি, আমি তো বলতে দেখি। হবে না কিন্তু, কথা বলছি না বুঝি। দেখ দেখা এই আপা, প্লিজ ওটা দিয়ে দে। প্লিজ দে, প্লিজ আপা, তোর পায়ে পড়ি, ওটা পড়িস না। আগে পড়বো, তারপরে দিব। পড়িস না আপা, পড়িস না। আপারে, আমার আপামনি, ছবিখানা তোমার আর চিঠিটা আমার। তোমারটা তোমার কাছে থাক আর আমারটা আমার কাছে। লুকিয়ে লুকিয়ে কার কাছে চিঠি লেখা হয়েছে শুনি? না না, আমি লিখিনি, আমার কাছে লিখেছে। কে? একজন। একজনটাকে? বাড়ি একটা ছেলে। ছেলেটাকে আমাদের সামনে পড়ে। নাম কি? না বলবো না, তুই ভাইয়াকে বলে দিবি। জানো, কালকে না ভীষণ বিপদে পড়ে গিয়েছিলাম। কি? একটা চিঠি আপার হাতে পড়ে গিয়েছিল। তারপর? অনেক হাতে পায়ে ধরে তারপর নিয়েছি। আপা পড়ে ফেলেননি তো? না, আমাকে জিজ্ঞেস করছিল ছেলেটা কে। তুমি কি বললে? সব বলে দিয়েছি। তাই নাকি? সর্বনাশ করেছো। ওই যা, ঘাবড়ে গেলে। না রে, কিচ্ছু বলিনি। শোনো, চলো না কাল কোথাও বেরিয়ে আসি। না, কাল না, পরে একদিন যাব। কেন? কাল ভাইয়ার সঙ্গে আমরা গ্রামে বেড়াতে যাচ্ছি। জানো, আমাদের গ্রামটা না ভারী সুন্দর দেখতে। তোমাকেও একদিন নিয়ে যাব। সত্যি? সত্যি। গেছে। দেশকে ভালোবাসতে হলে মাঝে মাঝে গ্রামে আসতে হয়। ঢাকা শহরের ওই বড় বড় বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে কি দেশের অবস্থা ভাবা যায়? যায় না। জানিস, একদিন এদেশের ঘরে ঘরে গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ, আর এই সোনার মাটি ভরে থাকতো সোনার ফসলে। আবার আবার এখানে এসে বক বক শুরু করলে? না, খালি দেশ আর মাটি, মাটি আর দেশ। দেশ আর মাটি যার নামে যাক, নিজের কথা ভাবো। মধু, এ মাটি আমার, এ আমার দেশের মাটি। মধু, তোর আমার সবার জন্ম হয়েছে এই মাটিতে। এই মাটিতে ভর করেই তো আমরা বেঁচে আছি। এই মাটি আমার মায়ের মতো বড় আদরের।
বড় পবিত্র। আমার সোনার দেশের সোনার মাটিকে কলঙ্কিত হতে দিতে চাই না বলেই তো দেশ দেশ করি, মাটির কথা বলি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ফাগুনে তোর আমের বলে প্রাণে ফাগুন কারে মরিয়া ফাগুনে তোর আমের বলে প্রাণে ফাগুন কারে ও মায়া প্রাণে তোর ভরা দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ছায়া গো কিসে গো কি মায়া গো কি আচল বিছায় চৌপাটের মূলে নদীর ফুলে ফুলে। মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মাতা মরিহায় মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মাতা মাতুর বাদল খানি বলে। কিন্তু ওগুলো তো বয়স হয়েছে, একটা বিয়ের সাথে করাতে হবে না? তুমি কি আমার সাথে বেশি বোঝো? বোঝো না বলি তো তোমার সঙ্গে আমার ঝগড়া হয়। হ্যাঁ, তাও তো ঠিক। তাই তো বলি চেষ্টা করো যাতে ওরা কেউ বিয়ে না করতে পারে। ওকে বোঝাও। দেখো, তুমি যদি ওর মাথা থেকে ওই মেয়েটাকে তাড়িয়ে দিতে পারো তাহলে তোমাকে আর গান গাইতে বারণ করবো না। যাও যাও। সাংঘাতিক মেয়ে, জাত সাংঘাতিক সাংঘাতিক, বুঝলে? মেয়ে জাত বড় সাংঘাতিক। মেয়েদের ফাঁদে কোনটাকে অকালে খুইয়েছ। ওই যে কথায় বলে না, প্রেমের ফাঁদ পাতা ভুবনে, ধরা দিও না ধরা দিও না, মারা যাবে নির্ঘাত মারা যাবে। মেয়ে জাত সাংঘাতিক সাংঘাতিক। তুমি হঠাৎ এসব কি কথা বলছো দুলা ভাই? সাংঘাতিক মেয়ে জাত সাংঘাতিক। চিৎকার করে যে সমস্ত কথা বলছো ওগুলো কানে নিও না, আসল কথা শোনো। আগামীকাল তোমাকে আমার সঙ্গে ওই মেয়েটিকে দেখতে যেতে হবে তাদের বাড়িতে। সবটা প্রস্তাব ফাঁকাফাঁকি করে রেখেছি। খবরদার মেয়েদের ফাঁদে কখনো পড়বে না। আমি হচ্ছি কি ফৌজদারি মোখতার, আমি সব করবো সব পাকাপাকি করে করবো। মেয়ে জাত সাংঘাতিক জাত, খবরদার। বুঝলাম ওকালতি করো, আইন ব্যবসায়ী। একটা কথা, সেই মানধাতা আঙুলের আইনগুলো তোমরা কদিন চালাবে? নতুন আইন তৈরি করতে পারো না? এমন আইন তৈরি করো যাতে এদেশের মানুষ দুবেলা দুমুঠো ভাত পেট ভরে খেতে পারে। আবার
আবার ওইসব পলিটিক্সের কথা। আহা, তাতে কি হয়েছে? বলেন বলেন, দেশ আর দশের কথা কজন বলতে পারে? বলেন, আমার খুব ভালো লাগছে। শুধু ভালো লাগলে তো চলবে না, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য প্রাণ দিতে হবে। না, আমি আর এই সংসার সামলাতে পারবো না। তুমি কি শেষ পর্যন্ত এই মেহমানদেরকেও জেলখানায় ভরতে চাও নাকি? কি মুশকিল, তাই বলে কি ছেলেটাকে আমার ভালো করে জানতে হবে না? তা তো বটেই, তা তো বটেই। প্রশ্ন করুন, আপনার যত খুশি প্রশ্ন করুন। বোনকে বিয়ে দিতে হলে ছেলে কেমন তা যাচাই করে দেখতে হবে না? না না, কিচ্ছু করতে হবে না, ওই ছেলে আমার পছন্দ হয়েছে। কই রে দিতি, সাথীটাকে নিয়ে আ। এই হলো আমাদের বড় মেয়ে সাথী। এটা কি একটা পরিচয় হলো? ওর আসল পরিচয় হচ্ছে ওকে আমি আমার আদর্শে গড়ে তুলেছি। মানে উনি ঠিক ওনার বোনের অবস্থা এরকম, মানে একেবারে পয়েন্টে পয়েন্টে মিল আছে। তাহলে আর দেরি কেন? বিয়ের দিন তারিখটা এত তাড়াতাড়ি কিসের? ছেলেমেয়ে মাত্র দেখা হলো, দুজনে দুজনকে চিনুক জানুক। তাছাড়া ছেলের গার্জেনের তরফ থেকে তো কাউকে আসতে হবে। না না, আমি ওর গার্জেন। একেবারে পয়েন্টে পয়েন্টে গার্জেন বলতে পারে। ঠিক আছে, ওরা মেলামেশা করুক, তারপর দেখা যাবে। হ্যাঁ, তা ঠিক, তা তো ঠিকই। আচ্ছা ভাই সাহেব, আপনার কাছে একটা কথা জানতে চাই, মানে একটা উপদেশ। কি? মানে এই দেশে অবিচার হলে, অত্যাচার হলে আপনার তার বিরুদ্ধে আন্দোলন করেন, মিটিং করেন, মিছিল করেন, পোস্টার লাগান। কিন্তু এই ধরুন ঘরের মধ্যে যদি অত্যাচার অবিচার চলে, তাহলে সেখানে কি করা উচিত? দেশ আর ঘর সে তো একই কথা। দেশ হচ্ছে বড় অর্থে আর ঘর হচ্ছে ছোট অর্থে। দেশে দেশে যেমন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করা প্রয়োজন, তেমনি ঘরে ঘরেও আন্দোলন করতে হবে। ঠিক বলেছেন, ঘরে ঘরে আন্দোলন করতে হবে, ঘরে ঘরে আন্দোলন করতে হবে। দুজনে মিলে কোথায় যাওয়া হয়েছিল? সবসময় তো প্রশ্ন করলে চলে না, প্রশ্ন করবার আগে দুই একবার ভাবতেও হয়। শোনো, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? তুমি ভেতরে যাও, যা বলবার আমি বলছি। যাবার কোথায়? ওই মেয়েটাকে ওর মাথা থেকে তাড়াতে হবে না? সারাদিন তো তাড়িয়েই বেরিয়েছি, অর্ধেকটা তো আজকেই শেষ করে ফেলেছি, বাকি অর্ধেকটা শেষ করতে পারলে আর কোনো চিন্তাই নাই। খাওয়া দাওয়ার পরে আজকে তুমি আমাকে ওই গানটা শোনাবে। কোনটা? ওইটা যেটা আজ পর্যন্ত অর্ধেকের বেশি গাইতেই পারবে? শোনাবো শোনাবো। আজ তো মনে হচ্ছে তোমার মতো ভালো করে দুনিয়াতেই নাই। তোমাকে আজকে সত্যি সত্যি বঙ্গনারী মনে হচ্ছে। আগে কি মনে হতো? এতদিন মনে থাকতো দজ্জাল। কি কি বললে? আমি দজ্জাল না? ঘরে ঘরে আন্দোলন শুরু করতে হবে।
টাকা দিয়ে কেন তুই যেতে পারছি না? তুই এসছে ইয়ে কি রে আমার কাছে এসেছে নাকি? এসছে তো তোর কাছে। শুধু তা না, সঙ্গে মিষ্টিও। আসতে না আসতেই এত সব। এখনই এই আর দুদিন পরে হয়তো আমাকে ভুলে গিয়ে দুধ ভাতটা দুলো ভাইয়ের মুখেই তুলে দিবি, তাই না? বুঝলে বাবা, মেয়েটা আমাদের বড় সংসার। আল্লাহ তারা যদি ইচ্ছে হয় আর তোমার সংসার যদি যেতে পারে দেখবে, তখন দেখবে তোমার সংসারটাকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। তা সাজাবে না কেন? ওই যে দুটি বোন, বুঝলে না, ওরা আমার কথার বাইরে যায় না, আমি যা বলি তাই শোনে। তা বুঝলে কিনা, শুনে না শুধু ওইটা, আর বুঝলে না ওইটা, ওই যে পলিটিশিয়ানটা এত বকাঝকা করি, এত কিছু বলি, তো ওই দিন রাত শুধু ওই দেশ দেশ বলে চাটাবে। উনি এখন কোথায় গেছেন? কোথায় আবার ওই যে কি যেন বলে ইয়ে, মানে হরতাল হরতাল, কলকারখানার লোকদেরকে নিয়ে উনি হরতাল করছেন। দাও 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 দুনিয়ার যত গরিবকে আজ জাগিয়ে দাও, জাগিয়ে দাও, জাগিয়ে দাও, ওমরা ওদের সিংহদ্বারের ভেন্দি কাঁপিয়ে দাও। দাও 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 দুনিয়ার যত গরিবকে আজ জাগিয়ে দাও, জাগিয়ে দাও, জাগিয়ে দাও। শ্রমিকের মনে আগুন জ্বালাও কঠিন আত্মবিশ্বাসে, কঠিন আত্মবিশ্বাসে। শ্রমিকের মনে আগুন জ্বালাও কঠিন আত্মবিশ্বাসে, কঠিন আত্মবিশ্বাসে। ছোট পাখিদের ইগলের সাথে যুদ্ধে লড়িয়ে দাও। দাও 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 দুনিয়ার যত গরিবকে আজ জাগিয়ে দাও, জাগিয়ে দাও, জাগিয়ে দাও। জনতাই হবে দেশের মালিক, ওই আসে সেই জামানা, ওই আসে সেই জামানা। জনতাই হবে দেশের মালিক, ওই আসে সেই জামানা, ওই আসে সেই জামানা। ভুলে ধরা যত পুরনো বিধান আজকে মিটিয়ে দাও। দাও 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 দুনিয়ার যত গরিবকে আজ জাগিয়ে দাও, জাগিয়ে দাও, জাগিয়ে দাও। পেটের বুকে পায় না চাষিরা পেটের ক্ষুধার অন্ন, পেটের ক্ষুধার অন্ন। পেটের বুকে পায় না চাষিরা পেটের ক্ষুধার অন্ন, পেটের ক্ষুধার অন্ন। সেক্ষেত্রে প্রতি শস্য কলায় আগুন লাগিয়ে দাও। দাও 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 দুনিয়ার যত গরিবকে আর জাগিয়ে দাও, জাগিয়ে দাও, জাগিয়ে দাও। আমার এমন পায় না শান্তি শ্বেত পাথরের মহলে, শ্বেত পাথরের মহলে। আমার এমন পায় না শান্তি শ্বেত পাথরের মহলে, শ্বেত পাথরের মহলে।
আমার জন্য মাটির একটি কুটির বানিয়ে দাও 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 দুনিয়ার যত গরিবকে আজ জাগিয়ে দাও জাগিয়ে দাও জাগিয়ে দাও ওমরাহুদের সিংহদ্বারের ভিত্তি কাঁপিয়ে দাও 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 দুনিয়ার যত গরিবকে আজ জাগিয়ে দাও জাগিয়ে দাও জাগিয়ে দাও। জানো আপার না বিয়ে। তাই নাকি? কবে হবে? দিন তারিখ এখনো ঠিক হয়। আপারটা হয়ে গেলেই তো তোমার রাস্তা পরিষ্কার হয়ে যায়, তাই না? আমি কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে করব না। কেন? এমনি বললাম। রাগ করলে না তো? জানো আপার বরটা কিন্তু দেখতে ভালো না। আমার চেয়েও খারাপ? ইস, তুমি বুঝি খারাপ? তুমি ভীষণ সুন্দর। আরে হ্যাঁ, আপার বরটা কিন্তু তোমাদের পাড়াতেই থাকে। আমাদের পাড়াতে? কি নাম? ভদ্রলোক অ্যাডভোকেট, কি যেন নাম ভুলে গেলাম। আনিসুর রহমান। তাই নাকি? সে তোর বড় ভাই? হ্যাঁ। কি ব্যাপার ভাইয়া, কাউকে কিচ্ছু না জানিয়ে তলে তলে এত দূর এগিয়ে গেছো? তুই কি বলছিস আমি ঠিক বুঝতে পারছি না। দেখো ভাইয়া, এখনো লুকুচ্ছ আমার কাছ থেকে? না না না, লুকোবার কি আছে? ও যখন জেনে গেছে তো ভালোই হয়েছে। শোনো ফারুক, ব্যাপারটা কিন্তু সাংঘাতিক জটিল, মানে একটা গুরুতর মামলাও বলতে। দুলা ভাই, ওকে আবার এসব কথা বলা বলে কি দরকার? দরকার আছে তো, আজ না হোক কাল তো ওকে বলতেই হবে। শোনো, একটি মেয়ে সব দিক থেকে সুন্দরী, তোমাদের ওই উকিল সাহেবের পছন্দ হয়েছে, আর মেয়েদের তরফ থেকেও সবাই রাজি। ব্যাস, তাহলে দেরি কেন? বাড়িতে একটা ভাবি এলে বেঁচে যাবো, অন্তত দুটো কথা বলার জন্য একটা লোক পাবো। কিন্তু কিন্তু বেড়ালের গলায় ঘন্টাটা পড়াবে কে? শুনি, শুধু আমি কেন, চলো আমরা সবাই গিয়ে আপাকে বলি। না না, আপা শুনলে বাড়িতে আগুন লেগে যাবে। আমি বলি কি, তারপর থাকবে কেন? আমি বলি কি, আপাকে জানানোর দরকারটাই কি? জানালে যখন রাজি হবে না, চলো আমরা একবারে ভাবিকে কলমা পড়িয়ে বাড়িতে নিয়ে আসি, তারপর যাওয়া দেখা যাবে। বলেছে তুই, আপাকে না বলে বলার কোনো দরকার নাই। এখন বিয়ে, হ্যাঁ বিয়ে। আরে বিয়ে বাড়িতে মেয়েদের ভিড় তো থাকবেই, তাই বলে কি আমরা ভেতরে যেতে পারবো না? এসব কি লাগিয়ে দিয়েছে আল্লাহ? দিয়ে তোমাকে না না না, তাহলে দাও, মিঠু দাও। ভালো। কি ব্যাপার, আজকে এরা সব গেল কোথায়? এ খাঁচা ভাঙবো আমি কেমন করে, এ খাঁচা ভাঙবো আমি কেমন করে, এ খাঁচা ভাঙবো আমি। দিকে দিকে বাজলো যখন শিকল ভাঙার গান, দিকে দিকে বাজলো যখন শিকল ভাঙার গান, আমি তখন। বোকা, কাঁদছিস কেন? কাঁদলে কি আর পথ ফুরবে রে? যা, শুধু আমার কথাগুলো মনে রাখিস। সংসারে যে গুরুজন, কখনো তার সামনে মুখ তুলে কথা বলবি না, কখনো অন্যায় করবি না, আর ভুলেও কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিবি না। যা। তোমার খোঁজে পুলিশ এসেছে।
সরি আনার সাহেব, আমাদের সঙ্গে এক্ষুনি আপনাকে যেতে হবে। ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। মানে অত জোরে কাঁদিস নি দিচ্ছি, অত জোরে কাঁদিস নি। সাথী যদি জানতে পারে ওরা আমাকে এখন জেলে নিয়ে যাচ্ছে, তাহলে ভীষণ কষ্ট পাবে রে। আজ যে ওর সুখের দিন, যা ওকে গাড়িতে তুলে দিয়ে আসছে। যা, কাঁদিস নে বোন, কাঁদিস নে। আমি কাকে নিয়ে থাকবো, আমি কাকে নিয়ে থাকবো ভাইয়া? আমাকে বলে দাও, আমি কাকে নিয়ে থাকবো? মধু, ওকে আমার সামনে থেকে নিয়ে যা। একদিকে বাপ মরা বোনটার বিয়ে, আরেকদিকে তোমার এই অবস্থা। আমি তো আর সইতে পারছি না। খোদা, পরম শত্রুকেও তুমি এমন দিন দিও না। ভাবি, আমার আপা, সালাম করুন। কে তুমি? ইয়ে মানে ইয়ে আর কি, হঠাৎই বলতে পারো। আর তাছাড়া আনিস যখন বিয়ে করেই ফেলেছে, আমাদের নিয়ে আসতে হলো আর কি। বিয়ে কখন? এই তো কিছুক্ষণ আগে। ও, তাহলে তোমরা সবাই জানতে আমাকে না জানিয়ে বিয়ে করার অর্থ কি? আমি কি তোমাদের কেউ নই? কিছুই কি আমি করিনি তোমাদের জন্য? বলো, জবাব দাও। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাউকে না জানিয়ে চোরের মতো বউ নিয়ে বাড়িতে ঢুকেছ কেন? কাল ওদের কাছে কোন মুখ নিয়ে গিয়ে দাঁড়াবে? ইচ্ছে হলো একটা কাপড় পরালাম আর অমনি হুট করে একটা বউ নিয়ে বাড়িতে ঢুকলাম। এই সাহস তুমি কোথায় পেয়েছো শুনি? এসব এখন রাখতো আপা, যা হবার তা হয়ে গেছে। ভাবিকে নিয়ে এখন ঘরে তোল। তুলবো তো বটেই, কিন্তু একটা শর্তে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে একদিন দাওয়াত করে জানাতে হবে যে আজকে আনিসের বিয়ে। দরকার হলে আবার নতুন করে বিয়ের কলমাও পড়তে হবে সেদিন। তার আগে আমাকে খুঁজে বের করতে হবে এ মেয়ের বংশ ভালো কি মন্দ। তারও আগে এ মেয়ের চাল চলন চরিত্র পরীক্ষা করে আমাকে দেখতে হবে যে সত্যি সত্যি সে আনিসের বউ হবার উপযুক্ত কিনা। আর যতদিন পর্যন্ত এসব শেষ না হবে ততদিন পর্যন্ত সে আমার কাছে আমার ঘরে থাকবে। চলো বৌমা। সাহেবকে তার বিছানাটা দেখিয়ে দে। চলো সব।
রুমে থাকতে হবে। এই ঘরে কি আর করবেন স্যার, এই জন্য ঘুমাইতে পারবেন না, সারা রাত মাত্র মারতে মারতে রাইতে কাবল করে দেন। তুমি কোন বংশের মেয়ে হে? মুরব্বী ছাড়াই তোমাকে একেবারে সেধে দিয়ে দিল নাকি? জামাই অ্যাডভোকেট শুনিয়ে তোমাদের কোনো হুঁশ জ্ঞান ছিল না? এর আগে তোমার ছবি দেখে ভেবেছিলাম যে আমার ভাইকে মাথা তোমরা বেশ খুঁড়ে খুঁড়েই খাচ্ছ, কিন্তু ঠিকানা পাইনি। যদি পেতাম তাহলে আর ওই জড়োয়ার গহনা পরে বাড়িতে ঢুকতে দিতাম না। কেন বিয়ে তো হয়ে গেছে কাল, এখনো জড়োয়া গহনা পরে বউ সাজে বসে আছো কেন? তাই আলকালে দিয়ে বউ সাজে বসে থাকা তো চলবে না। ওর দিল্লি বছরটাকে থাকাতে হবে, দম বন্ধ করে কাজ করতে হবে সারাদিন। গহনাগুলো খুলে আমার কাছে দাও, সময় মতো আবার সব করিয়ে দেবো। হা করে দেখছো কি? দাও গুলো। এবার অন্য একটা কাপড় পরে রান্নাঘরে যাও। কি সুন্দর বউ, এমন সুন্দর বউকে দিয়ে সব করাচ্ছে, আমার কিন্তু খুব খারাপ লাগছে। আরে হবে তো শুরু, এইরকম মিলিটারি মেজাজের মাইয়া মাঝে রাতে বললে মানুষ কোনোদিন বাঁচে? এটা কি ঠিক হলো? কি না মানে ব্যাপারটা এবারে সবার চোখে কেমন কেমন লাগছে কিনা। কেমন লাগছে? এই মানে বিয়ে করে নিয়ে এলো, তুমি গ্রহণও করলে, অথচ দুজনকে দু জায়গায় রেখেছো, কথাবার্তা বলতে দিচ্ছ না। না হয় তুমি বড় বোনই হলে, তাই বলে বিয়ে করা বউর সঙ্গে কথা বলতে দেবে না, ওরা একত্রে থাকতে পারবে না, এটা কি ভালো? ভালো যে নয় সে কি আর আমি বলছি না? আজকে স্বামীর সঙ্গে মিশতে দিলে কাল থেকে হাসাহাসি শুরু হবে, তার শুদ্ধ সংসারের কথা। তারপরই দেখবো এই সংসারের চাবিটা আমার কাছ থেকে নিয়ে গিয়ে বউয়ের আঁচলে বেঁধে দিচ্ছে। মনে রেখো, এই সংসার আমার, এই চাবিকাঠি হাতে রাখার জন্য যা কিছু করা দরকার তাই আমি করবো। নাস্তা খাই চলেছেন না কেন? বাড়ির সবচেয়ে নাস্তা খাওয়ানো হয়ে গেছে কেন? খালি আপনি বাকি রয়েছে। লন খাই পেলাম, লন না লন। সংসারে নিজে রাতে লইয়া না খাইলে উপাস থেকে মরণ লাগবো করে দিলাম। তোমার তো খাই খাই ভাবছে না শুনি? এই সংসারের নিয়ম হলো বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে তারপর বৌদির মুখে অন্ন উঠবে, এর আগে না। কিরে, নাস্তাটা খেলি না? খেয়েছি। দাঁড়িয়ে আছো কেন? তোমার নাচকে একটা জটিল কেস আছে। এবার আর তোমাকে আস্ত রাখবো না আমি। কেন, আবার কি হলো? তো হয়নিটা কি? তুমি আমার জীবনটাকে তো শেষ করে তুমি এখন আরেকটা মেয়ের সর্বনাশ করলে। রাজত্ব ভাঙতে হলে কিছুটা সর্বনাশ তো হবেই, দু একটা প্রান্ত যাবেই। আমি তো তোমাকে আগেই বলেছি, এক মেয়েতে রাজত্ব, দুই মেয়েতে ঝগড়া, তিন মেয়েতে হাট বাজার। এখন জলদি করে হাট বাজারটা বসাও। আর ওই যে চাবির কথাটা, ওইটা হস্তান্তরে আয়োজন করো। তার মানে আবার ছোট শালাটাকেও বিয়ে করাতে বলছো? গন্তি করে হাট বাজারটা বসাও, তারপরে দেখো না
নরমে গরমে আর চরমে মিলে কি রে দুদিনেই একেবারে পাকা ঝিমিয়ে হয়ে গেছে। তোর চেহারাটা মনে হয় দেখো কেন রে, তোর চেহারাটা মনে হয় দেখো কেন রে, অসুখ বিসুখ হয়নি তো? অসুখ হলে বুঝি তোর দিকে খবর দিতাম না? ভাইয়া কেমন আছে? সে খবর দিতেই তো এসেছি। ভাইয়া জেলখানা থেকে চিঠি লিখেছে। স্নেহের সাথী, তোর নতুন জীবন কেমন চলছে? আশা করি সুখে আছিস। তোরা সুখী হ, তাই তো আমি চাই। বিধিটাকে সামলে রাখিস। আমার জন্য চিন্তা করিস নে। আমাকে আর কদিন ওরা জেলে পুরে রাখবে। আজ না হোক কাল ছাড়তেই হবে। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট। গাজনের বাজনা বাজা, কে মালিক এসে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক এসে রাজা। কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হাহা হা পায় যে হাসি, হাহা হা পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় একদিন তথ্য কেড়ে। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট। ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা। ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা। নারদ গোলা জোরসে ধরে হাঁচকা টানে, মার হাত খায় দরি হা, মার হাত খায় দরি হা। কাঁদে গুন্দ বিধা, ডা করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট। নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি। নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি। দেবে দেখি ভীম তারা রয়ে ভেটকি নারী, লাঠি মার ভাঙরে তালা, লাঠি মার ভাঙরে তালা। যত সব বন্দি চালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো বাড়ি। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট। ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর গলায় বিশাল ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট। কাঁদিস না আপা, কাঁদিস না। এই দুপুরবেলা রান্না বান্না দেখে দেখে কার কাছে পড়ছো গো? আমার ভাইয়ের চিঠি। উনি জেলে আছেন কিনা? কি বললে? তোমার ভাই জেলে? মানে জেলখানা? জি হ্যাঁ। কি করেছিল? চুরি না ডাকাতি? তোমরা তাহলে চোর ডাকাতের বোন? ও তোমাদের বংশ তাহলে চোরের বংশ? না না, আমার ভাই পলিটিক্স করেন তো। ওই হলো চুরি ডাকাতি ছাড়া কেউ জেলে যায়? শেষ পর্যন্ত একটা দাগি করে বোনকে বিয়ে করে আনলো। না না, আপনি ভুল করছেন। ভুল না করলে কি রাতারাতি একটা চোরের বোন আছে আমার সংসারে? ওরে রান্নাঘরে সব জিনিসপত্র দেখে শুনে রাখ, আমার কখন কে কি চুরি করে নিয়ে পাঠাবে কে জানে? এসব কি বলছেন আপনি? একটু ভদ্রতা রেখে কথা বলুন। কি চোরের আবার বড় গলা? চুরি করে যার ভাই জেলখানায় পচে মরছে তার বোনের মুখে আবার ভদ্রতার বলে? ছি 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 ছি, ঘেন্না। আমরা হলে অমন ভাইয়ের পরিচয়ই দিতাম না। আর যাই বলেন, আর যাই বলেন, ওর ভাইকে চোর বলবেন না। সে আপনার মতো নয়, সে একটা ফেরেশতার মতো লোক। কি আমার ফেরেশতা রে? ফেরেশতা হলে বুঝি চুরি
চুরি করে জেলে যায়। খবরদার ওর ভাইকে চোর বলবেন না। মধু ভাই, আপনারা যে এত অভদ্র তা আগে জানলে আমার বোনকে সংসারে দিয়ে দিতাম না। দিদি, মধু, দিদি তোমরা চুপ করো। তোমরা এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। চোর টাকাদের আমি ঘেন্না করি, না গেলে আমি তাড়িয়ে দিতে বাধ্য হব। যে বাড়ির লোকেরা আমার ভাইকে চোর বলে সে বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না আমরা। চলো মধু ভাই, চলো। কি হয়েছে? কি আর হবে, আমার সর্বনাশ করেছিস তোরা। শেষ পর্যন্ত একটা চোর ডাকাতের মধ্যে আমার ঘরে ঢুকে গেছিস। চোর ডাকাত মানে? আবার মানে কি রে? মানে কি? এক্ষুনি এটাকে বিদায় কর। ওসব চোর ডাকাতের বোন আমার সংসারে থাকতে পারবে না। কি হয়েছে বিকি? কি হয়েছে মধু? যা ভাগ্যে ছিল তাই হয়েছে। আমরা নাকি চোর, আমাদের বংশ নাকি চোর ডাকাতের বংশ। কে বলেছে কথা? কে আবার বললো? তোমাদের এই বোন? আমরা বাবা তোমাদের বাড়িতে দুমুঠো খেতেও আসেনি, দুদণ্ড বসে থাকতেও আসেনি। এসেছিলাম আমাদের এই সাথীটাকে দেখতে। তা দেখা তো দূরে থাক, তোমার ওই বোন আমাদেরকে গালি গালাজ করে বের করে দিল। তা দিস, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ বাবা, সাথে ওই ফেরেস্তার মতো ভাইটিকে এই সংসারে কেউ যেন চোর না বলে। দাঁড়িয়ে আছো কেন মধু ভাই? চলে এসো। ওই চোর ডাকাতগুলো চলে গেল কেন? বোনটাকে সঙ্গে করে নিয়ে যেতে পারলো না? মিচি মিচি দিনকে রাত বানাচ্ছ কেন তুমি? ওর ভাই চোর না ডাকাত থেকে তুমি আমাদের চাইতে ভালো জানো? নেই নেই, ওর ভাইয়ের মতো ভালো মানুষ এই দুনিয়াতে আর নেই। কি? ওদের হয়ে তুমি আমার সঙ্গে তর্ক করছো? না না, তর্ক করবো কেন? সত্য কথাটাই বলেছি। এটা তোমার সংসার নয় যে তোমার কথা মতো চলবো, এটা আমার সংসার। কে বলেছে এটা তোর সংসার? এটা আমাদের সংসার। কি বললি? তোর এত বড় সাহস! বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। যেতে হলে তুই যাবি, আমি যাবো কেন? ছোট মুখে এত বড় কথা! খবরদার ছোট ছোট করবি না। ছোট কি হ্যাঁ? বড় ভাইটি নরম বলে যত গরম ঝাড়ছিস তার উপর, কিন্তু আমার সঙ্গে মেজাজ দেখালে বিপদ আছে। আরো গায়ে মানে না আপনি বলুন, সে দলের একটা লোক তাকে পছন্দ করে না, তবু জোর জবরদস্তি তোমার ঘাড়ের উপর চেপে বসে আছে। এই সংসারে অনেকদিন রাজনীতি করেছিস তুই, আর না এখন থেকে রাজনীতি করবে ওই ভাবি যাকে তুই রান্নাঘরে চাকরানির মতো ফেলে রেখেছিস। নিজের স্বার্থ আদায় করার জন্য যার ভাইকে তুই চোর বলেছিস, সেই চোরের বোন এখন থেকে এই সংসারে রাজনীতি করবে। এই সংসারের চাবির গোছা আমি নিজের হাতে তারা তুলে পেতে দেবো। আর যে মেয়েকে তুই আজ অপমান করে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিস তাকেও নিয়ে আসবো, চিরদিনের জন্য নিয়ে। চোরের বোন বলে আমাকে যে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেই বাড়িতে আমাকে নিয়ে যেতে এসেছো? এমন আশা তুমি কি করে করলে ফারুক? দেখি আমার ঘর বাড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, ওদেরকে দেখে তো তুমি আমাকে ভালোবাসোনি, আমাকে দেখেই তো ভালোবেসেছিল। হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসেছিলাম, শুধু তোমাকে দেখে। আর কাউকে দেখার তো কোনো প্রয়োজন ছিল না আমার। আমি ভালোবেসেছিলাম, ভালোবাসবো ফারুক, চিরকাল ভালোবাসবো। কিন্তু তোমারও সংসার আমাকে যেতে অনুরোধ করো না, ওখানে আমি যেতে পারবো না। কোন সুস্থ মানুষ ওখানে বাঁচতে পারে না। আমি তো বাঁচার জন্যই তোমাকে ওখানে নিয়ে যেতে চাই বিটি। আমি প্রতিজ্ঞা করে এসেছি, হাত পেয়ে আমি তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাব। আমি কি চাই জানো বিটি? আমি ওর সংসারে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। আমি চাই ওর সংসারটাকে ভেঙে তুমড়ে নতুন করে গড়ে তুলতে। আর তাই আমি তোমাকে আমার পাশে পেতে চাই বিটি। না না, আমি পারবো না। বিটি 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 শোনো, মধু ভাই কি চটপট একটা মোল্লা ডেকে নিয়ে এসো তো। মোল্লা? মোল্লা কেন? কেন আবার? বিয়ের কলমা পড়াবার জন্য। যাও জলদি করো। বিয়ে? কি কি বললে? বিয়ে করেছে? হ্যাঁ, একে ভান ভান করে বললে ঘরে কিছু ঢুকে গেল গা। আমরা না কত কিছু কইলো, বললো যে যাদা মিঠাই উঠে কিনার, বউ পটকা আতসবাজি এগুলো বিক্রি না,
আর আসছে সোজা তুমি খবর দিবার করছে। হাজার হোক সে তো নিজের বোন, তার সঙ্গে রাগারাগি করে এমন একটা কাণ্ড করে বসলি। এতটা বাড়াবাড়ি কিন্তু ভালো নয়। বাড়াবাড়ি আমি করছি না, তোমার এই বোন। সে আমাদের উপর যে অত্যাচার করছে, কোনো আপন বোন তা করে? ভাবিকে নিজের ঘরে আটকে রেখে তোমার সঙ্গে দেখা করতে দেয় না, সারাদিন তাকে দাসীবাদীর মতো খাটাচ্ছে, সমস্ত অলংকার খুলে নিয়ে বাক্সবন্দি করে রেখেছে। তুমি তাকে সহ্য করতে পারো, কিন্তু আমি পারবো না। কিন্তু তাই বলে তুই, আমি বিয়ে করেছি, এতে যদি ভুল হয়ে থাকে, যদি অন্যায় হয়ে থাকে, তুমি আমাকে শাস্তি দাও, আমি তো মাথা পেতে নেবো। কিন্তু ওকে ওকে আমি সহ্য করতে পারবো না। তুই যাই বলিস বিধি, এটা কিন্তু ঠিক হয়নি। আমিও জানি এভাবে আসা উচিত হয়নি। তাহলে দিনের পর দিন তোর উপরে যে অত্যাচার করছে, সেই ননদিনীটাকে একবার দেখতে এসেছি। দেখতে এসেছিস এবাড়ির বউ হয়ে, তাই না? বোন হয়ে এসেছিলাম, তাড়িয়ে দিয়েছিল, তাই বউ হয়ে অধিকার নিয়ে এসেছি। এবার দেখবো কে কাকে তাড়ায়। আমিও দেখতে চাই তোর কত। এই যে বোনেরা, যার জন্য তোমরা এই বাড়িতে এসেছো, যে লোভে তোমরা আমার দুটি ভাইকে পাগল করেছো, এই নাও সেই চাবি। কি ব্যাপার, স্বেচ্ছায় গদি ছেড়ে সরে দাঁড়ালে? যে চাবির জন্য এত কিছু, সেই চাবির গোছাতে ওদের হাতে তুলে দিয়ে যায়? হ্যাঁ, দিয়ে এসছি আবার টাকা পোক্ত ভাবে ফিরে পাবার জন্য। তার মানে? মানে আর কি, ঘটনা তো সবে শুরু হলো। দেখি আপনার, দেখি এখন আসলে বেঁধে দিই। তোকে বেশ মানিয়েছে তো। চাবিটা আজ আমার কাছে থাকাটা। না না, তুই ছেলে মানুষ, কোথায় না কোথায় ফেলে দিবি, বেশি কেলেঙ্কারি হবে। তুই দেখ, আমার কাছে দেখ। না আপা, আজ আমার কাছে থাক। অঙ্গনারীরা শোনো, ঘটনা কিন্তু সবাই শুরু হলো। এই যে আইনের ভাইরা, সাবধান, ঘটনা কিন্তু শুরু হলো।
চিঠিতে আছে। দেখো দেখি কি কাণ্ড, এদিকে আমার কত কাজ। শোনো, ওই সাথী আর চিঠিটাকে বলবে আজ বিকেলে আমি নিতে আসছি। ওই দেখো, না বুঝে নিব কেমন নিতে আসছি জানো? কেন 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 আবার জানো না? মেয়েদের প্রথম ছেলে পুলে হয় বাপের বাড়িতে। দেখো দেখি কি কাণ্ড, আমাকে আবার এক্ষুনি জেলখানায় যেতে হবে। ওই পলিটিশিয়ানটাকে এমন শুভ সংবাদটা জানাতে হবে না? ভালো ভালো, এতদিন পর সত্যি একটা ভালো খবর এনেছিস মধু। আহা, বড় খুশির খবর। সাথী আর দিদি মা বলেছে। আমার আমার ভাবতেই যেন কেমন লাগছে। লাগবে না? নিজে তো আর বিয়ে শাদী করলে না, তাহলে তো তোমার দু একটা হতো। আল্লাহ জানে এই জেলখানা থেকে কবে ছাড়া পাবে। পাবো রে পাবো। যাক শুন, সাথী আর বিথিকে বলিস ওদের যদি ছেলে হয় তাহলে যেন নাম রাখে অন্ন চাই, বস্ত্র চাই, অন্ন চাই, বস্ত্র চাই, অন্ন চাই, বস্ত্র চাই, সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ। অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই, রাজবন্দীদের মুক্তি চাই, অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই, রাজবন্দীদের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সুখবর মিস্টার ফারুক, আপনার একটি মেয়ে হয়েছে। দিদি কেমন আছে? উনি ভালোই আছে। আরে তুমি চালা দেখছি সব দিক দিয়ে জিতলে। আরে প্রথম সন্তান মেয়ে হওয়া মানে ভাগ্যবানের লক্ষণ। হ্যাঁ, দেখি বড় শালার কি হলো ওদিকে। সাথীর একটা মরা বাচ্চা হয়েছে, আর তার মায়ের অবস্থা খুব খারাপ। বাঁচে কিনা সন্দেহ। এখনো তো সেন্সলেস অবস্থায় আছে। সেন্স ফিরে আসার পরের সময়টুকুই হচ্ছে সবচেয়ে মারাত্মক। এমনিতেই তো তার রক্তপাত হয়েছে প্রচুর, শরীরও দুর্বল। এই অবস্থায় যদি তিনি শোনেন যে তার মৃত বাচ্চা হয়েছে, তাহলে কিন্তু তিনি একটা বিরাট শক পাবেন। তখন তাকে বাঁচানো মুশকিল হয়ে পড়বে। কিন্তু কোনো উপায় কি? আমি তো কোনো উপায় আর দেখছি না। আচ্ছা, সে সময় যদি তার কাছে অন্য কোনো বাচ্চা দিয়ে বলা হয় যে এটাই তার বাচ্চা, তাহলে সেটা কি সম্ভব? না, তা কি করে হয়? মা হয়ে নিজের সন্তানকে অন্যের কাছে দিয়ে দেবো?
মা সবাই ভুলে সবকিছু করতে পারে, কিন্তু নিজের সন্তানকে কখনো দিতে পারে না ফারুক। বিথি, যে বন্ধু দিনের পর দিন তোমায় কোলে পিঠে করে মানুষ করেছে, সে তোমার বোন নয় বিথি, সে তোমার মা। আর সেই মায়ের জন্য তুমি এটুকু করতে পারবে না? এখন আর কথা বলার সময় নেই বিথি, আমি ওকে নিয়ে যাচ্ছি, একটু আদর করে দাও। তুই সারাক্ষণ এত মন মরা হয়ে থাকিস কেন? সবসময় মরা বাচ্চার জন্য কান্নাকাটি করতে নেই। আয় মুখ থেকে চলে নে, মনে কর না এটাই তোর বাচ্চা। কি ভাবছিস? নে ধর। আমি একটু রান্নাঘর থেকে ঘুরে আসি। ও ইয়ে বিথি, চাবিটি একটু দে তো। কই দে। মানিয়েছে তো তোমাকে? চাবি কিন্তু বাড়ির বড় বউয়ের আসলেই মানায় ভালো। একটা কথা বলবো? বলেন। দেখো, বাচ্চাটাকে যা আটার কোলে দিও না। তার মানে? আহা, ভুল বুঝো না, আমি তোমাদের ভালোই চাই। অবশ্য এসব কথা আমার আগে তোমারই জানা উচিত ছিল। কি? আহা, শোনোনি, যাদের মরা বাচ্চা হয় তাদের কোলে ছেলে পুলেকে দিতে নেই, ক্ষতি হয়। তোমার তো এখনো 40 দিনও কাটে। কান্দে না, কান্দে না। হাত থেকে পড়ে গিয়েছিল। কি ছাড়বো না, আমি তোর কাছে দিয়ে গেলাম আর তুই ভুলে গেছে। কচি মাথা কি হয় কে জানে। না না, বেশি জোরে লাগেনি। লাগেনি? আমার মেয়ে আমি বুঝি কতটা লেগেছে। নিজেরটাকে তো মেরেছিস, তুই বুঝবি কি? কি হয়েছে? কাঁদছো কেন? কাঁদবো না? আমার মেয়েকে আমি ধরতে পারবো না, কিছু বলতে পারবো না। ও বড় হয়েছে বলে কি আমি ওকে সবকিছু দিই? কেন্দ্র কেন্দ্র পাবো। সবকিছু মানে? সবই তো তাকে দিয়ে দিয়েছি, বাকি ছিল শুধু সংসারের চাবিটা, সেটাও আজ নিয়ে গেছে। সারাক্ষণ সেই একই কথা, আমার চাবি, আমার মেয়ে, আমার সংসার। হাতে গোনা কয়েকটা মানুষ তোমরা, একটু মিলেমিশে থাকতে পারো না? না, পারি না। তোমাকে কিন্তু আমি 8-10টা সেকেলে বইয়ের মতো ভাবিনি বিথি। সবাই এটা সেটা নিয়ে কামড়াকামড়ি করতে পারে, কিন্তু তুমি কেন সে দলে যাবে? নিজের ভাইটির কথা একবার ভেবে দেখো তো, এমন ভাইয়ের বোন হয়ে তোমরা। যাকে, এখন আমি চললাম। কোথায় যাচ্ছ? সারাদিন শুধু বাইরে বাইরে থাকো, শুধু মিটিং আর মিছিল, মিছিল আর মিটিং। এই সংসারে এসে তোমার মনটা তো ছোট হয়ে গেল কি করে বিথি? যে মিছিলে তোমার আমার পরিচয়,
যে মিছিলে আমরা একসঙ্গে বহুদিন চলেছি, আজ সেই মিছিল আর মিটিং এতে তো তুমি আমাকে নিষেধ করছো বিতি। জানো না দেশের আজ কি অবস্থা, বাইরের পৃথিবীতে কি ঘটছে তা কি তুমি জানো না বিতি? সারা দেশ আজ অন্যের দাবিতে, স্বায়ত্ত শাসনের দাবিতে, গণতন্ত্রের দাবিতে আন্দোলন করছে। এই সময় কিছু ঘরে চুপচাপ বসে থাকতে পারে? পালাবেন না, তুই আমার একই সর্বনাশ করলি। নিজের মরা ছেলের দুধ তুই আমার মেয়েকে খাওয়াবি? আপা কে তোর আপা? কপাটা তুই আমাকে আপা বলে ডাকবি না। বন্ধু হয়ে কেউ কারা এত বড় সর্বনাশ করে? আপা বেরিয়ে যা, তুই আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যা। লোকে কি আর সাধে মানে আপনাদের চাইতে পর ভালো? একটা বিড়ালকেও যদি সারা বছর দুধ খাওয়াতাম সেও আমার এত বড় সর্বনাশ করতো না। বল, আরো বল, যত ইচ্ছে ঘটাতে। আপায় যদি হবি তুই, তাহলে কি আমার এই কাটা গায়ে লবণের চিনচিনে দিতে পারছিস? দেবো, আরো দেবো। আমার মেয়ের যদি কিছু হয় আমি তোকে ছেড়ে দেবো মনে করছিস? তোকে আমি ছেড়ে দেবো না, অনেক সরছি। আর না, আমাকে যেমন দিন রাত কাঁদাচ্ছিস, তোকে তোকে আমি করে কাঁদাবো। জোরে যে মেয়ের আমার সারা গা ফুলে যাচ্ছে, দুধ দিয়ে যেতে না যেতেই মেয়ের আমার এই অবস্থা। সর্বনাশী, অলক্ষণীয়, অপরাধ। নিজেরটাকে তো খেয়েছে, এখন আমার মেয়ের পিছু লেগেছে। আমার মেয়ের যদি কিছু হয় তোকে আমি ছেড়ে দেবো মনে করেছিস? বিষ খাইয়ে মারবো তোকে, বিষ বিষ। ওকে আর বিষ খাওয়াতে হবে না সাথী, ও এমনিতেই মারা যাবে। কি হয়েছে? শহরের অবস্থা ভীষণ খারাপ, কয়েক জায়গায় গুলি চলেছে, অনেক লোক মারা গেছে, কারফিউ জারি হয়েছে। ফারুক ফারুক মিছিলে ছিল, ফারুককে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বিধি কি হলো? বোধ ফিট হয়ে গেছে। ধরো ধরো, বিছানা তোলো। কি আছে? তোমরা কি দাঁড়িয়ে আছো কেন? বিছানা ফিট হয়ে গেছে, পানি খাওয়াতে হবে। বড় বউ, শিগগির যাও, এক গ্লাস পানি নিয়ে এসো, যা।
হাতটা দেওয়া যাচ্ছে। আমাকে কি খাওয়ালে? আমার মুখ চলে যাচ্ছে। উনি কিছু খেয়েছিলেন কি? হ্যাঁ, পানি। পানি খাওয়ানোর পরেই তো চিৎকার করে উঠলো। পানিতে বোধহয় বিষ মেশানো ছিল। নিজের মায়ের পেটের বোন, আর তুমি তাকে বিষ খাওয়াতে পারলে? তুমিও আমাকে এই কথা বলছো? বিশ্বাস করো, তুমি আমার স্বামী, আমি অন্তত তোমার কাছে মিথ্যা কথা বলবো না। আমি বিশ্বাস করো, আমি আর কিচ্ছুই জানি না। নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি, কি করে অবিশ্বাস করি? তুমি এত বড় সর্বনাশ করলে, অথচ বিধি তোমার জন্য কি করেছে জানো? হাসপাতালে যখন তোমার মরা বাচ্চা হয়, যখন তুমি মৃত্যু পথযাত্রী, তোমার জীবনে যখন কোনো আশা ছিল না, তখন এই বিধি তার নিজের মেয়েকে তোমার কোলে তুলে দিয়ে তোমার প্রাণ বাঁচিয়েছিল। পৃথিবীতে এমন কটি বোন আছে যারা বোনের জন্য এত বড় আত্মত্যাগ করে, আর সেই বোনকে তুমি ফারুক ভালো আছে বিধি, তুমি চিন্তা করো না, ও ভালোই আছে, ভালোই আছে। আরে ফারুক, তুমি এখানে? উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সাথী, ভাবি, আমি জানতাম, সাথীরে আমি জানতাম, এমন দিনে অন্তত আমার বোনেরা নীরব থাকতে পারে না। তা তোকে ধরেছি কোত্থেকে? মিটিং এ না মিছিল থেকে? ওরা বলে ওরা নাকি বিথিকে বীজ খাইয়ে। আমি বিথি, এ কথা শোনার জন্য আমি তোদের মানুষ করেছি। বোন তো শুনেছি আপনাকে ভীষণ ভালোবাসতো, আপনিও তো তাকে যথেষ্ট শ্রদ্ধা করতেন, শেষ পর্যন্ত সেই বোনই আপনাকে বিষ খাওয়ালো। চুপ করে আছেন কেন, বলুন। আমি জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারবো না। জানো না বললে তো চলবে না। আসামি যখন তার বোনকে বিষ খাওয়ায় তখন তুমিও সেখানে উপস্থিত ছিলে, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু হুজুর বীজ না, আমি খালি পানি খিলাইতে দেখছি। ওই হলো, ওই পানির ভেতরেই বিষ মেশানো ছিল। আমি তো খালি পানি খেতে দেখছি হুজুর, বীজ দেখি নাই। আহা, পানি হোক, বিষ খাওয়াতে দেখেছো কিনা বলো।
হ্যাঁ দেখছি। এবং সেই পানি খাওয়ানোর পরপরই বুক জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে বলে যে চিৎকার করেছিল সেটা শুনেছ? হ্যাঁ ওইটাও শুনছি। আচ্ছা তুমি এখন যেতে পারো। মহামান্য আদালত বাড়ির পুরনো চাকর কেরামত আলীও সেখানে উপস্থিত ছিল এবং সে নিজের চোখে ঘটনাটি দেখেছে। আসামি যে তার বোনকে বিষ খাইয়ে মারবার চেষ্টা করেছে এতে আর কোন রকম সন্দেহ নেই। আপনাকে আমরা সবাই শ্রদ্ধা করি, খুব ভালো লোক বলে জানি এবং এই কোর্টের একজন বাঘা উকিল বলে আপনার যথেষ্ট সুনামও আছে। আমাদের বিশ্বাস অন্তত এই কাঠগড়ায় দাঁড়িয়ে মহামান্য আদালতের সামনে আপনি মিথ্যে কথা বলবেন না। আচ্ছা আলী সাহেব, আসামি মানে আপনার ওয়াইফ তার বোনকে বিষ খাওয়াবে বলে যখন চিৎকার করেছিল আপনি কি তখন তার নিজ কানে শুনেছেন? হ্যাঁ শুনেছি। আচ্ছা আপনি কি তখন ধমকের সুরে আসামিকে বলেছিলেন যে ওকে আর বিষ খাইয়ে মারতে হবে না, ও এমনিতেই মরে যাবে? বলেছিলেন কি? হ্যাঁ বলেছিলেন। এবং তার কিছুক্ষণ পরে যখন তাকে বিষ খাওয়ানো হয় তখন তো আপনি সামনেই ছিলেন, আপনি নিজে চোখে দেখেছেন, আপনার সামনেই খাওয়ানো হয়েছে। কি দেখেননি? দেখেছি। তাহলে আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে একমত হবেন যে আসামি মানে আপনার স্ত্রী তার মায়ের পেটের বোনকে বিষ খাইয়ে হত্যা করবার চেষ্টা করেছে। আমি তা বলতে পারি না। কেন বলতে পারেন না? আসামি আপনার স্ত্রী বলে তাকে বাঁচানোর জন্য। আমি পানি খাওয়াতে দেখেছি, বিষ ছিল কিনা জানি না। একজন বিদ্যান লোক হয়ে আপনি এই কথা বলছেন? ডাক্তারের রিপোর্টে কি ছিল, পানি না বিষ? বিষ। তাহলে বিষ খাইয়েছে এ কথা স্বীকার করতে আপনার বাচ্চা কোথায়? আমি পানি খাওয়াতেই দেখেছি। বুঝেছি। স্ত্রীর বিরুদ্ধে নির্মম সত্য কথাটি উচ্চারণ করতে আপনার বিবেকে বাজছে। আপনাকে আর কোনো প্রশ্ন করবার নেই আমার। মহামান্য আদালত উনি সবকিছু দেখেছেন শুনেছেন অথচ বলতে পারছেন না। দেখুন এই সেই বোন, সহোদর বোন, একই মায়ের পেটের বোন, যার প্রাণ বাঁচানোর জন্য আপনি আপনার গর্ভজাত সন্তানকে চিরদিনের জন্য তার কোলে তুলে দিয়েছিলেন। আর সেই সন্তানকে সে একটি দিনের জন্য আপনাকে ছুঁতে দেয়নি, একটু আদর করতে দেয়নি, বরং আপনার কোল থেকে তাকে ছেড়ে নিয়ে গেছে, আপনাকে বকাঝকা করেছে, অত্যাচার করেছে, যা ইচ্ছে অপবাদ দিয়েছে। এই সেই বোন যে আপনার আঁচল থেকে চাবির গোচাটা পর্যন্ত কেড়ে নিয়েছে, তাতেও সে ক্ষান্ত হয়নি। বাড়ির সবাইকে শুনিয়ে আপনাকে বিষ খাওয়াবে বলে চিৎকার করেছে, আর তার কিছুক্ষণ পরেই একই মায়ের পেটের বোন হয়েও আপনাকে বিষ খাইয়ে মারবার চেষ্টা করেছে। দেখুন, তাকে ভালো করে দেখুন, এমন বোন সমাজে নেই, ইতিহাসে নেই। যে হাতে তুই আমাকে দুধ ভাত তুলে খাওয়াছিস, সেই হাতে তুই আমাকে কেমন করে বিষ তুলে খাওয়ালি আপা? কি ভাবছেন? আপনার বোন যে আপনাকে বিষ খাইয়ে মারার কথা বলেছিল সেটা নিশ্চয়ই আপনি নিজ কানে শুনেছেন। শোনেননি? আশ্চর্য। আচ্ছা, আপনার বোন যখন আপনাকে পানি খাওয়ানোর নাম করে বিষ খাওয়ায় তখন আপনি যন্ত্রণায় চিৎকার করে উঠে কথা বলেছিলেন যে আপারে তুই আমাকে কি খাওয়ালি, আমার বুকটা জ্বলে যাচ্ছে কেন, বলেছিলেন কি? আপনি মিথ্যে কথা বলছেন। বোনকে বাঁচানোর জন্য ইচ্ছে করে লুকোচ্ছেন সবকিছু। না না না, সে আমার আপা, সে আমার মায়ের মতো।
মা মারা যাবার পর আমি তার কোলেই মানুষ হয়েছি। সে আমাকে বিষ খাওয়াতে পারে না। তার ওই দুটি চোখ কেঁদে কেঁদে বলছে, তার চোখ বলছে সে আমাকে বিষ খাওয়ায়নি। মিথ্যে কথা। না না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি 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 বিশ্বাস করি না। এই দুর্বল শরীর নিয়ে তুমি এখানে না এলেই পারতে বিধি। কিন্তু তুমি নেই, ভাইয়া নেই, আপা নেই, আমি কোথায় থাকবো, কাকে নিয়ে থাকবো? এখন কাঁদছো কেন বিধি? তখন কত বুঝেছি, কত করে বলেছি তোমরা একটু মিলেমিশে থাকো, নিজেদের মধ্যে ঝগড়া করো না। তোমাদের ঝগড়ার সুযোগ নিয়ে তো আজ এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। কে তোমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছে তা আমি বুঝি না মনে করেছো? আমি সব বুঝি বিধি, আমি সব বুঝি, কিন্তু কিন্তু জেলখানায় বসে আমি কি করতে পারি বলো? এটাই বুঝি তোমার সেই হাট বাজার? হ্যাঁ, এক বোন আরেক বোনকে বিষ খাওয়াবে? হ্যাঁ, এটাই তুমি চেয়েছিলে? ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। আমি ফৌজদারি মোক্তার, আমি কোর্টে গিয়ে প্রমাণ করে দেবো যে মেইন আসামি হচ্ছে এই বেটা ঘটক। যত বিষ ছিল সব এই বেটা ঘটকের ভেতরে। শাস্তির আগে দুটো কথা জিজ্ঞেস করবো। বলছিলাম কি, সংসারের ওই চাবিটা এখন কার কাছে? কেন, আগে যার কাছে ছিল তার কাছে? তার মানে গদি পাল্টে গেছে, মানে মিনিস্টারি চেঞ্জ? হ্যাঁ, এত বড় একটা বিষ খাওয়া খাই হয়ে গেল আর তুমি কিছুই বুঝতে পারলে না? তোমার বউ বাপরে গ্রেট পলিটিশিয়ান। ওই চাবির গোটাটাকে আবার ফিরে পাবার জন্যই তো সব করেছে। এটুকু বুঝতে পারতো না বোন বোনকে কোনদিন বিষ খাওয়াতে পারে? তুমি কি রকম মোক্তার? যাও নতুন করে ফাইলপত্র দেখে আবার কেটে স্টার্ট করে দাও। আপনি তো আপনার দুই ভাইকে এবং তাদের দুই বউকে খুব ভালোবাসতেন, তাই না? হ্যাঁ। যখন বিষ খাওয়ানো হয় তখন তো আপনি সামনেই ছিলেন। জি। আপনি তাহলে নিজ চোখে বিষ খাওয়াতে দেখেছেন, তাই না? জি হ্যাঁ। মহামান্য আদালত, আসামি যে তার বোনকে বিষ খাইয়েছে তাতে এক চুল পরিমাণ সন্দেহ নেই। আমি মহামান্য আদালতের কাছে আসামির শাস্তি দাবি করছি। হুজুর, আমি সাক্ষীকে কিছু জেরা করতে চাই। আপনি কোন পক্ষ সমর্থন করছেন? হুজুর, আমি আসামির পক্ষ সমর্থন করছি। আচ্ছা, সাক্ষীতে সবাই বললেন যে তারা শুধু পানি খাওয়াতে দেখেছেন, কিন্তু আপনি বলছেন, মানে এইমাত্র বললেন যে আপনি বিষ খাওয়াতে দেখেছেন, তাই না? হ্যাঁ। মহামান্য আদালত, পানিতে যে বিষ ছিল সে কথা প্রমাণ হয় হাসপাতালে ডাক্তারের কাছে। তার আগেই তিনি কি করে জানলেন যে আসামি তার বোনকে বিষ খাইয়েছে? তার মানে সাক্ষী নিশ্চয়ই জানতেন যে সে পানিতে বিষ মেশানো ছিল। আপনি সে বিষ মিশিয়েছেন। আমি কেন বিষ মেশাতে যাব? তাহলে আপনি কি করে বলছেন যে সে পানিতে বিষ ছিল? বলুন, কি করে বুঝলেন ওই পানিতে বিষ মেশানো ছিল? বলুন, জবাব দিন। মহামান্য আদালত, দিস ইজ এ ডেঞ্জারাস পয়েন্ট। বাড়ির সবাই যখন শুধু পানি খাওয়ানোর কথা বলছে তখন তিনি কি করে বলেন যে আসামি বিষ খাইয়েছিল? ইটস এ ডেঞ্জারাস পয়েন্ট স্যার। বিথি যখন ফেইন্ট হয়ে পড়ে তখন আপনি কোথায় ছিলেন? বারান্দায়। তো বিথি যে পড়ে গেল, সে পড়ে যাওয়ার শব্দটা আপনি শুনেছিলেন? শুনেছি। মহামান্য আদালত, উনি বারান্দায় দাঁড়িয়েছিলেন এবং পড়ে যাওয়ার শব্দও উনি শুনেছেন। আচ্ছা, বিথির পড়ে যাওয়ার পর সবাই যখন তার ঘরে ছুটে গেল তখন আপনি কি করছিলেন? আমিও বিথির ঘরে গিয়েছি।
আহা, বিথির ঘরে গিয়েছিলেন সেটা তো বুঝলাম, কিন্তু কতক্ষণ পরে গিয়েছিলেন? কিছুক্ষণ পরে গিয়েছিলাম। মহামান্য আদালত, এই কিছুক্ষণ সময়টুকু হচ্ছে আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সময়। এই কিছুক্ষণ সময় আপনি কি করছিলেন? যা ইচ্ছে তাই করছিলাম, তাতে তোমার কি? ধমকের সুরে কথা বলবেন না, এটা বাড়ি নয়, দিস ইজ এ কোর্ট, এটা আদালত। এখানে আপনাকে যা যা প্রশ্ন করা হবে তার সাথে বিচ মেটাচ্ছিলেন, তাই না? দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট স্যার। আপনার সেখানে দেরিতে উপস্থিত হওয়া মানেই নিশ্চয়ই ওই সময় আপনি একটা কিছু করছিলেন। একটা মানুষ মরে যাচ্ছে বলতে পারতেন, এমনকি মাথায় পানি ঢালবার কথাও বলতে পারতেন, কিন্তু পানি খাওয়াতে বললেন কেন? বলুন, এত কিছু থাকতে আপনি পানি খাওয়ানোর কথা কেন বললেন? মহামান্য আদালত, এসব অবান্তর প্রশ্ন। মোটেই অবান্তর নয়, এসব প্রশ্নের প্রয়োজন আছে স্যার। মহামান্য আদালত, এই মামলার রায় দেবার আগে ও বাড়ির প্রতিটি চরিত্র সম্পর্কে আমাদের ওয়াকিফাল হতে হবে। ও বাড়িতে দুটো দল আছে স্যার, এক দলে বাড়ির সবাই, আরেক দলে এই মহিলা একা। এই মহিলা পুরো পরিবারের উপর ডিক্টেটরি শাসন চালান। ও বাড়িতে কারো কোনো স্বাধীনতা নেই। এই ডিক্টেটর মহিলা কথায় কথায় চাকর বাকরদের বেতন কাটেন, রাগে থালা বাসন ভাঙেন, স্বামীকে পর্যন্ত পায়ের তলায় দাবিয়ে রাখেন। মহামান্য আদালত, বাংলাদেশে কোন মা আছে, কোন বোন আছে, কোন স্ত্রী আছে যিনি 21শে ফেব্রুয়ারি কি তা জানেন না? সবাই জানেন স্যার, সবাই জানেন। জানেন না শুধু একজন, তিনি হচ্ছেন এই মহিলা স্যার। এসব অবান্তর প্রশ্ন স্যার, মোটেই অবান্তর নয়। ইয়েস, দিস ইজ ইন্ডিকেটিং এ ক্যারেক্টার স্যার। বাড়ির দেয়ালে দেয়ালে, রান্নাঘরে, শোবার ঘরে, বারান্দায় পোস্টার লাগানো হয়, এই কথা কোনোদিন শুনেছেন স্যার? শোনেননি। কিন্তু এই মহিলার বিরুদ্ধে বাড়ির সবাই পোস্টার লাগায় কেন? তোর অসহ্য অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য। এন্ড দিস ইজ ইন্ডিকেটিং এ ক্যারেক্টার স্যার। বিয়ে করা বউকে স্বামীর সঙ্গে থাকতে দেয় না, এমন দজ্জাল মেয়ে আছে দুনিয়াতে? আছে স্যার। ওই সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছেন যিনি, সেই মহিলা ডিক্টেটর। বোন কোনো দিনও বোনকে বিষ খাওয়াতে পারে না স্যার, ইট ইজ ইম্পসিবল, অসম্ভব। বিষ যদি কেউ খাইয়ে থাকে তাহলে ওই মহিলাই তা খাইয়েছে। উনি যে বিষ খাইয়েছেন তার কি প্রমাণ আছে আপনার কাছে? অবশ্যই আছে, প্রমাণ আমি করেই ছাড়ব, প্রমাণ আমি করে ছাড়বই। What is this? What is this? This is a glass cup. আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা গ্লাস রয়েছে, কিন্তু এটা কার গ্লাস বলতে পারেন? আপনি বলতে পারেন এটা কার গ্লাস? আমার। মহামান্য আদালত, এই গ্লাসটা ওনার। আচ্ছা, এই গ্লাসটা তো আপনি কাউকে স্পর্শ করতে দিতেন না, তাই না? জি হ্যাঁ। মহামান্য আদালত, উনি এই গ্লাস কাউকে স্পর্শও করতে দিতেন, এবং যদি কেউ স্পর্শ করে ফেলতো তাহলে তাকে প্রচন্ড বকাবকি খেতে হতো, তাই না? গ্লাসটা তো আপনার ঘরেই থাকতো এবং একটা বিশেষ জায়গায় রাখা হতো, তাই না? আচ্ছা, আসামে যে তার বোনকে খাওয়ানোর জন্য পানি নিয়ে আসলো, কোত্থেকে নিয়ে আসলো বলতে পারেন? আসামের নিজের ঘর থেকে। আপনি তখন কোথায় ছিলেন? বিথির ঘরে। ও হ্যাঁ, আপনি তো তখন বিথিকে নিয়েই ব্যস্ত। শুধু আপনি কেন, সবাই ব্যস্ত ছিল, তাই না? হ্যাঁ। তাহলে আপনি কি করে জানতেন যে আসামি তারই ঘর থেকে পানি নিয়ে এসেছে? আমি মানে আমি কি জবাব দেবেন মনে মনে তাই ভাবছেন, তাই না? আচ্ছা, মনে করে দেখুন তো, আসামি কোন গ্লাসটায় তার বোনকে বিষ খাইয়েছিল? এই গ্লাসটায় না? হ্যাঁ। গ্লাসটা তো আপনার এবং আপনার ঘরেই থাকতো, আসামির ঘরে গেল কি করে? গ্লাসটার কি পা আছে যে আপনার ঘর থেকে হেঁটে হেঁটে আসামির ঘরে গেল? বলুন, কি করে গ্লাসটা আসামির ঘরে গেল? আপনি নিজে পানিতে বিষ মিশিয়ে এই গ্লাসটা আসামির ঘরে রেখে এসেছিলেন। না না, এটা মিথ্যা কথা।
মিথ্যে নয়। আপনি এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন। এটা তো আপনার অত্যন্ত প্রিয় গ্লাস, এবং আপনি নিজের চোখে দেখেছেন যে আসামি এই গ্লাসে তার বোনকে বিষ খাইয়েছে। যে গ্লাস আপনার কেউ ছুতে পারে না, সেই গ্লাসে বিষ খাওয়ানো হলো, অথচ আপনি তখন কিছু বললেন না কেন? কেন 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 বলেননি যে এটা আপনার গ্লাস? ধরা পড়ে যাবার ভয়, তাই না? তাহলে কেন বলেননি? কেন 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 বলুন, কেন বলেননি? বলুন কেন বলেননি? কেন 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 কেন? তবে কি ওই বিষ তুমি রেখেছ আমাকে মেরে ফেলবার জন্য? হ্যাঁ হ্যাঁ, এখন দেখছি তোমাকেই মারা উচিত ছিল। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। হিটলারও ভুল করেছিল, তুমিও ভুল করলে। সত্য কোনদিন চাপা থাকে না, সত্যের জয় হবেই। মহামান্য আদালত, এরপরেও কি এটা প্রমাণ করবার প্রয়োজন রয়েছে যে কে কাকে বিষ খাইয়েছে এবং কেন খাইয়েছে? আমাকে তুমি মনে মনে যতই বকাবকি করো কিংবা অভিসম্পাদ দাও, আমার কোনো দোষ নেই। তোমার এই পরিণতির জন্যে তুমিই দায়ী। জানো তো, ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়। কখনো কারো উপর কোনো অত্যাচার করতে নেই, তাতে তাতে নিজেরই ক্ষতি হয়। এটা এটা আমার কথা নয়, এটা এটা ইতিহাসের কথা। শ্রমিকের সংগ্রাম আমাদের সংগ্রাম, আমাদের যাকে তুমি একদিন চোর ডাকাত বলে গালাগাল করেছিলে, সেই আনোয়ার সাহেব আজ জেল থেকে ছাড়া পেয়েছে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হাজার হাজার মানুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছ না? ওরা ওরা আজকে তাকে বরণ করে নিয়ে যেতে এসেছে। কৃষকের সংগ্রাম, কৃষকের সংগ্রাম, আমাদের সংগ্রাম, জনতার সংগ্রাম, জনতার সংগ্রাম, আমাদের সংগ্রাম। মুক্তি কোথায়? যে মুক্তি আমার কাছে দে। মুক্তি 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 মুক্তি। না 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 না, এ মালা তোমরা আমাদের গলায় দিও না। আমাদের মুক্তির জন্য যারা জীবন বিসর্জন দিয়েছে, দেশ আর তার মাটির জন্য যারা প্রাণকে তুচ্ছ মনে করেছে, এই মালাদের প্রাপ্য। সালাম, বরকত, রফিক, জব্বার, তোমরা আমাদের দোয়া করো, আশীর্বাদ করো, আমরা যেন এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি। এদেশের প্রতি ঘরে, প্রতিটি সংসারে
যেন সুখ আর শান্তি এনে দিতে পারি। এদেশের প্রতি ঘর থেকে ঈর্ষা, বিদ্বেষ, লোভ, লালসা, ঘৃণা, অবিচার আর অত্যাচারের ক্লেদ যেন চিরতরে মুছে দিতে পারি। জন্ম